পুরা জেলখানার ওয়ার্ডে ওয়ার্ডে আগুন, আপনার মেডিকেলে আগুন, পুরা জেলখানায় আগুন, যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধ পরিবেশ। বিধ্বস্ত অবস্থা। দৌড় দিয়ে যখন জেলার জেল সুপার ওনারা যখন আমার বরাবর আসছে, আমি এনে ওনাদেরকে সেলের 5টা রুমের মধ্যে ঢুকাই। জেল প্রশাসনের ওনাদেরকে সেভ করলেও পরবর্তীতে বিষয়টা ওই ওই জায়গায় থাকে নাই। আমি নেতৃত্ব দিয়ে পুরা জেলের আসামিদেরকে এসকেপ করছি, এরকম একটা অভিযোগ করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রস ফায়ারের নির্দেশ দিছে। আমিও আপনার দুপুরে সারেন্ডার করব, সকালে হচ্ছে কি আমার মা মারা গেছে। আমি যে থাইকা মায়ের লাশ দাফন করব, ওই পরিবেশটা তো ছিল না। একটা সন্তানের জন্য নিজের সবচেয়ে আপনজনের লাশ রেখে যাওয়াটা অনেক কঠিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ছাত্র জনতার অভ্যুত্থান অভ্যুত্থান যখন শুরু হয় জুলাই মাসে একটা ঘটনা, আলোচিত একটা ঘটনা, নরসিংদীর জেলখানা ভেঙে আসামিদের আহ, চলে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছিল। জেলখানা ভেঙে যখন সব আসামি চলে গিয়েছিল, ঠিক সেই সময় সর্বশেষ ব্যক্তি ওই সময় নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। আমরা সেই নাহিদের অভিজ্ঞতা শুনবো। নাহিদ আমাদের সাথে আছেন। নাহিদ, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত। ধন্যবাদ আপনাকে। 5 আগস্টের যে আন্দোলন, যখন আন্দোলন চলছিল, তখন নরসিংদী জেলায়, আপনি তখন জেলখানায়, জি। নরসিংদী জেলখানায় তখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যে জেলখানা ভেঙে আসামিরা পালিয়ে গিয়েছিল। সে সময়কার ঘটনাটা আসলে কি ছিল? এখন এটা যদি বলেন মানে, ইভেন সবাই পালালেও আপনি বসেছিলেন। জি, আমি জেলখানায় ছিলাম এবং আমি জেলখানা থেকে সবার শেষে বের হওয়ার লোক। যারা প্রশাসনের যে কয়জন ছিল ওনাদেরকে নিয়ে বের হওয়ার লোক। এটা আসলে আমি জানি না আমার সাথেই, মানে এই যে আপনি যেমন প্রথমে প্রশ্ন করলেন গুমের বিষয়টা আমার সাথে কেন, আমার সাথে কেন হয় যে নির্যাতনের ঘটনা বা এরকম ঘটনা যেগুলা আলোচিত ঘটনা। আমি কিন্তু নরসিংদী জেলখানার জেলের বিদ্রোহ, জেল ভাঙা, জেল এসকেপ পুরাটা দেখেছি। আমি কিন্তু যখন আমি সারেন্ডার করে কাশিমপুর হাই সিকিউরিটিতে গেছি, পতনের পরের দিন কিন্তু হাই সিকিউরিটি জেলও আপনার ভাঙা হয়েছে। আমি কিন্তু ওই জেলখানার জেল বিদ্রোহ কিন্তু আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আমি 2টা বিদ্রোহই আমি কাছে থেকে দেখছি। যে যার মতো করে পালাইছিল, কিন্তু আমরা এইখানে জানি যে আপনি ওখানে জি, চুপচাপ ওদের সাথেই বসেছিলেন, এবং আপনি বললেন যে সর্বশেষ ব্যক্তি যিনি সবার সাথে, মানে অর্থাৎ প্রশাসনের সবার সাথে একসাথে বের আমি হয়েছিলেন। হচ্ছে 2024-এর ইলেকশনের আগে হচ্ছে গিয়ে আপনার আমাদের জাতীয় ছাত্র কনভেনশন ছিল, আমাকে সেগুন বাগিচা থেকে আমি বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদিকা শিরিন সুলতানা, আমরা 1, 2, 3 নম্বর আসামি ঢাকা থেকে তুলে নিছে, জাতীয় ছাত্র কনভেনশন থেকে তুলে নিয়ে আবার একইভাবে অস্ত্র মামলা হ্যান্ড ওভার করছে। করার পরে আমি 10 মাস যাবৎ জেলে ছিলাম। যেহেতু আমি 10 মাস যাবৎ জেলে এবং আমার তো রাজনৈতিক মাঠ নরসিংদী, আমি জেল ভাঙছে সবাই যাচ্ছে, ওই সময় রাজনৈতিক উল্লেখযোগ্য কোনো বন্দী ছিল না। নির্বাচন পরবর্তী সময়ে সবাই জামিন নিয়ে বের হইতে পারতেছিল, কিন্তু আমার যেহেতু একটা অস্ত্র মামলায় হচ্ছে গিয়ে আপনার ইয়ে করা হয়েছে, আমি জামিন পাচ্ছিলাম না। কিন্তু পাচ্ছিলাম না ঠিক আছে, কিন্তু 10 মাস যেহেতু আমি জেলে ছিলাম, আমার কথা ছিল, আমার মাথার মধ্যে এটাই কাজ করছে যে আমি 10 মাস জেলে ছিলাম, আমি এখন জেল থেকে যে পালাবো, আমি তো জেল পলাতক হব, আমি তো আসামি না, আমি রাজনৈতিক বন্দী, আমি অবশ্যই আসামিদের মতো আচরণ করব না। এবং আমি শেষ পর্যন্ত ছিলাম। আপনার জেলের যেটা আনুমানিক টাইম, ধরেন 2:45টার দিকে প্রথম জেলখানাতে আন্দোলনকারীরা আক্রমণ করে, এবং 1000 তিনেক আন্দোলনকারী যখন দেখলাম যে জেলের গেট ভেঙে ঢুকতেছে, এটা তো আসলে কিছু কিছু অনুভূতি। ধরেন আমরা সবসময় মনে চাইতাম যে এই ধরনের আন্দোলন হবে, বা এর আগের দিন আপনারা বলি যে এই আন্দোলনের প্রেক্ষাপটটা ছিল তাহমিদ। মানে স্কুল শিক্ষার্থী হ্যাঁ, তাহমিদ। আমাদের কাদির মোল্লা, আমাদের হচ্ছে বিশিষ্ট শিল্পপতি, ওনার একটা স্কুল আছে এনক্যাম, এনক্যামের ক্লাস 9 পড়ো একটা ছেলে আহ, আমাদের নরসিংদীতে, বিভাগীয় শহরের বাইরে নরসিংদীতে কিন্তু নরসিংদী সবসময় আন্দোলন সংগ্রামে অনেক ঐতিহ্যবাহী একটা এলাকা। নরসিংদীতে কিন্তু জেলা পর্যায়ে আমি জেলে থাকলেও আমি বের হওয়ার পরে এমন কোথাও পাই নাই যে 1000 দশেক লোক জেলখানার যে মহাসড়ক এটা ব্লক করে আন্দোলন করছে। এবং আমাদের ওই আন্দোলনে নরসিংদীতে কিন্তু টোটাল 32 জন শহীদ হয়েছে।
13টা কিন্তু হত্যা মামলা আছে। এই পরিমাণ শহীদ কিন্তু জেলা পর্যায়ে আপনি কোথাও পাবেন না। বিএনপির অ্যানালিস্টের জেলা বিএনপি 26 জন রিলিস্ট করছে যে 26 জনই আন্দোলনে নিহত হয়েছে। এটা তো মানে আসলেই তো এই জেলা পর্যায়ে এরকম জি। মানে অন্য কোনো জেলায় খুঁজে পাওয়া আপনার কঠিন হবে। আন্দোলনকারীদের দেখা, সামনাসামনি দেখায় এই অনুভূতি, বা আগের দিন আন্দোলনে আসলে ঢাকা সিলেটের 6 লেনের কাজ হচ্ছিল, মাঝখানে ডিভাইডারটা হচ্ছে কি আপনার টিনের মতো মোটা শেড দিয়ে ইয়ে করা। 10,000 আন্দোলনকারী মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক লোকজন লাঠি নিয়ে যখন আপনার মানে এই টিনে হচ্ছে পিটাইতেছিল, এটার যে সাউন্ড আগের দিনই কিন্তু হচ্ছে গিয়ে মানে এই সাউন্ড আমার মনে হয়েছে যে এইবার কিছু আমার একটা যদি হতে এখন যাচ্ছে। যদি কেউ জিজ্ঞাসা করে ওই যে সবার একসাথে আপনার টিনে পিটানোর যে শব্দ, যে মিউজিকের যে ইয়েটা হয়েছে, আমার এখন আমার মনে হয় যে এটা আমার জীবনে শোনা সাউন্ড শ্রেষ্ঠ সাউন্ড। কারণ এটাতে আমার মনে হচ্ছিল একটা মুক্তির প্রতিধ্বনি, যে দেশ নতুন করে মুক্ত হতে যাচ্ছে। মানে কিন্তু এটারা দাবানোর জন্যই কিন্তু এই 10,000 লোকজনের দাবাইতে গিয়ে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আপনার আহ, প্রশাসনে থাকা কিছু হচ্ছে ছাত্রলীগ ক্যাডার, এরা বেপরোয়া গুলি করে। ক্লাস 9 পড়ুয়া একটা ছেলে, ও কিন্তু অত বেশি বাস্তবতা বোঝে না, ওর বাসাটা জেলখানার গেটের অপোজিটেই ছিল। মারতে হয় মারবে, মানে যে কোনো মূল্যে আন্দোলন দমাতে হবে। তার পরবর্তী সেই প্রেক্ষাপটটাই পরের দিনই হ্যাঁ, এই জেলখানার এই উপর। প্রেক্ষাপটটা তো পরের দিনও কিন্তু আন্দোলনকারীরা কিন্তু হার্ডলাইনে যায়নি। পরের দিনও কিন্তু আন্দোলনকারীরা এই অবস্থানই নিছে। পুলিশ যখন গুলি করছে, এর মধ্যে তো আবেগ, আগের দিনের একটা সেন্টিমেন্ট আন্দোলনকারীদের মধ্যে কাজ করতেছিল। আন্দোলনকারী এবং হয়েছে কি, জেলখানার 2টা গেট, একটা গেট দিয়ে প্রশাসনের লোক ব্যারাকের উপর থেকে গুলি করছে, পরে লোকজন যখন হচ্ছে গিয়ে আপনার সব ঢুকে পড়ছে, ওনারা বের হয়ে গেছে, কিন্তু পরে পুরো আন্দোলনকারীদের সেন্টিমেন্টটা আপনার জেল পুলিশের উপরে চলে গেছে। আপনার জেলখানার গেট ভাঙা, মানে এই যেই আন্দোলনকারীরা মানে এটা আপনি চিন্তা করতে পারেন যে একটা জেলখানায় 826 জন আসামি, পুরো জেলখানাতে একটা বন্দিও নাই, 826 জনই এসকেপ হয়ে গেছে। এমন না যে একটা বিচ্ছিন্ন ঘটনা। ওভারঅল জেলখানার কোনো বন্দি নেই, কোনো স্টাফ নাই, পুরো জেলখানাতে আপনার আগুনের দাবানলে পুরা সবগুলা লকআপের যেই জায়গা আছে সবগুলাতে আগুন জ্বলছে। তখন কি আপনাদের ভয় লাগছিল না যে আপনারাও তো হয়তো বা ইয়ে হতে পারেন, যে এটা দুর্ঘটনার শিকার হতে পারেন? না, এখানে বিষয় হচ্ছে আন্দোলনকারী, আমি আপনাকে বলি ছাত্র জনতার যে আন্দোলন, এখানে তো 18 to 35 ম্যাক্সিমাম ফিগারটা এটা ছিল। আমি ছাত্র দলটা 2003-এ যেহেতু আমি নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদে রিজেস্ট ছিলাম, আর এই পর্যন্ত আজকে কিন্তু ওই সময় থেকে যদি আপনি দেখেন যতগুলো প্রজন্ম নরসিংদীতে আছে সবাই কিন্তু আমারে চিনে, যেহেতু আমি ফুল মানে লং টাইম ছাত্র রাজনীতিটা করার সুযোগ হয়েছে। হ্যাঁ, এমন হয়েছে যে আন্দোলনকারীরা মিছিল নিয়ে আসছে, আইসা স্লোগান দিতেছে, জেলের তালা ভেঙেছি, নাহিদ ভাইকে এনেছি। এমন হয়েছে, আমি আপনার বলি, আগে একটা প্রেক্ষাপটে বলার সুযোগ হয় নাই, এখন কিন্তু সবকিছু বলা যায়। ছাত্র দলেরও তো অনেকে ছিল, আমারে মিছিল করে মেন রোডে নিয়ে গেছে পুরা জেলখানা থেকে বের করে। আমি আবার মেন রোড থেকে বিদায় নিয়ে ওদেরকে বলছি যে হচ্ছে গিয়ে তোমরা আন্দোলন করো, আমি ভিতরে যাচ্ছি, কারণ আমার জামিন হয়ে যাবে। আমি কিন্তু জেলের বাইরে, যেমন সবাই জেলের মেন গেট ক্রস করে যে মেন রোডটাতে আন্দোলন হয়েছে, আমারে কাঁধে করে মিছিল করে নিয়ে গেছে। আমি কিন্তু ওইখান থেকে আবার বিদায় নিয়ে আবার জেলখানাতে হেঁটে চলে হেঁটে আবার আসছি। জেলখানায় চলে হ্যাঁ, এসেছেন। আবার আমি চলে আসছি। কিন্তু পরবর্তীতে কি হলো আপনার? আপনি তো পরে বোধহয় রিপেয়ার করা অবস্থায় বাসায় ছিলেন। না, আপনার হচ্ছে গিয়ে যখন জেল থেকে সবাই গেল, আমি জেলখানাতে আপনাকে বলি মানে যে 10 মাস ছিলাম, এই 10 মাসে প্রশাসনের লোকজন, আমরা রাজবন্দী হিসেবে যথেষ্ট অনার আমারে করছে। তো ওই দিন জেল যখন ভাঙছে, সেলে এসে হচ্ছে আপনার জেলখানার দৌড় দিয়ে যখন জেলার জেল সুপার ওনারা যখন আমার বরাবর আসছে, আমি এনে ওনাদেরকে সেলের 5টা রুমের মধ্যে ঢুকাইছি, এবং এখানে সুবেদার থেকে শুরু করে ডেপুটি জেলার আপনার আইজিসিআইডি জেলখানার গোয়েন্দা যারা বলে 30 থেকে 35 জন স্টাফ ছিল, ওনাদেরকে ভিতরে দেওয়ার পরে আমি মেন গেট সেলের গেটটাতে দাঁড়াইছি। এই যে 1003 আন্দোলনকারী এনারা বারবার আসছে, এর মধ্যে ধরেন 60% আমাকে চিনে। যখন আমি বলছি এদিকে যায় না, আমার বাইলট করে কেউ যায় নাই। মানে বারবার আসছে ওনাদের ধরার জন্য? মানে সব ওয়ার্ডেই গেছে, শুধু সেল এরিয়াটাতে আন্দোলনকারীরা ঢুকে নাই। যখনই আসে আমি বলি এই এদিকে কিছু নাই, তোমরা যাও। ভাই আপনি যাবেন না? না, আমি জামিন নিয়ে বের হবো, তোমরা যাও। আর 40% যারা একটু এগ্রেসিভ মোডে আসছে,
আমি বলছি এই আমারে চেনো না, আমি তোমাদের নাহিদ ভাই, ছাত্র দলের সভাপতি। আরে ভাই আপনি, ওদেরকে ওইভাবে প্রোটেস্ট করা গেছে। আমি জেলের যে স্টাফ ছিল ওনাদেরকে মোটামুটি 3:30 9:30 পর্যন্ত আমি এরকম গেটে দ্বারা প্রোটেস্ট করছি। এরপরে যখন পুরা জেলখানাতে আগুন, জেল সুপার মহোদয় ওনারা এই 4 ঘন্টার মধ্যে বারবার আইজি প্রিজনরে নক করতেছিল, ডিসি মহোদয়রে নক করতেছিল, এসপি কে ফোন দিতেছিল, কিন্তু কোথাও থেকে ওনারা, কারণ আপনি এই জেলখানার বর্ণনা দিতে গেলে জেলখানাতে আপনার যেই অস্ত্রাগারে অস্ত্র থাকে, আন্দোলনকারীরা কিন্তু জেলখানা ভেঙে এই অস্ত্র নিয়ে গেছে এবং এখানে একটা বড় সংখ্যক 1 বছরের মানে ওনাদের এমুনেশন গুলি সহ ওনারা কিন্তু পরবর্তীতে এই অস্ত্র নিয়ে পুলিশের সাথে গোলাগুলি করছে এবং সংখ্যাটা জেল সুপার সম্ভবত বলছিল 100-র উপরে রাইফেল, শটগান, বন্দুক, সশস্ত্র বিপ্লব। কিন্তু আমি যখন মেন রোডে গেছি, আমি যখন বড়দের হাতে অস্ত্র দেখছি, আমি কিন্তু 10-12 বছরের বাচ্চা যে বিপ্লব বুঝে না তার হাতেও কিন্তু আমি হ্যাঁ অস্ত্র দেখছি। মানে এটা এই মানে জেলখানার অস্ত্রই মনে হচ্ছে। হ্যাঁ, জেলখানার লুটের অস্ত্রই। জেলখানাতে আপনার অস্ত্রাগার থেকে যে অস্ত্র লুট হয়েছে, মানে সশস্ত্র বিপ্লব বলা যায় এটারে। জেলখানার বিদ্রোহে সশস্ত্র বিপ্লবটা আমরা শুধু শুনেছি আগে, কিন্তু এটা আমি নিজে দেখার সুযোগ হয়েছে। কিন্তু পরবর্তীতে আপনারা কি কতক্ষণ ওখানে ছিলেন এবং তারপরে কি করলেন? এই যে রাত আনুমানিক 9:30টার দিকে জেল সুপার মহোদয় যখন বারবার হচ্ছে গিয়ে নক করে, আমি প্রশাসনের দেখেছি ওনারা জেল রেখে যাইতে চাচ্ছিল না, কিন্তু আবার একটা বিষয় কি, আপনার আন্দোলনকারীরা বারবার আসতেছে, পুলিশ প্রশাসনের উপরে একটা রাগ ক্ষোভ ছিল, ওনাদের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যদি আন্দোলনকারীরা হামলা করে। পুরো জেলখানাতে যখন ওনারা আসলে চেষ্টা করছিল যে ওনারা জেলে থাক, দায়িত্বের জায়গায় ওনারা আছে, প্রশাসন এসে ওনাদেরকে ফিডব্যাক দিলে ওনারা যে এইখানে দায়িত্বটা সঠিকভাবে পালন করছে, ওনারা জেলেই থাকবে। কিন্তু 9:30 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে যখন ওনারা কোনো সাপোর্ট পাইলো না, যখন পুরা জেলখানার ওয়ার্ডে ওয়ার্ডে আগুন, আপনার মেডিকেলে আগুন, পুরা জেলখানায় আগুন, ইলেকট্রিসিটি নাই, গ্যাসের লাইনগুলো আপনার লিকেজ হয়ে মানে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, আপনার পুরা জেলখানাতে ডানে বামে সব জায়গায় আগুন। আমরা দাঁড়ানোর পর জেল সুপার বলতেছিল যে নাহিদ, আমার মনে হয় যে আমাদের জীবন রক্ষার্থে আল্লাহ তোমার নিজের হাতে এখানে পাঠাইছে, তো তুমি যেহেতু আমাদেরকে এই 5 ঘন্টা সেফ দিতে পারছো, তুমি কি আমাদেরকে সেফ সাইডে নিয়ে যেতে পারবা? আমি বলছি আমার একটা কনফিডেন্স, যেহেতু শতভাগ আমি নিয়ন্ত্রণ করতে পারছি এবং ওনারাও ভয় পাচ্ছিল যে দিনের আলোতে আমার দেখা যেটা ওনারা সেফ পাইছে, যখন রাত্র হয়ে গেছে ওই সময় তো সব জায়গায় আগুন, আর যদি আমার কিছু হয়ে যেত তাহলে তো ওনাদেরকে আর প্রোটেক্ট করার কেউ নেই। পরে জেলখানার জেল সুপার, জেলার ওনারা যারা আছে 30 থেকে 35 জন স্টাফ, জেলারের ছেলে, ওনাদেরকে জেল সুপারের হাত ধরে আমি হচ্ছে গিয়ে জেলখানা থেকে বের হয়েছি। পরে বাইরে যাওয়ার পরে আমরা একটা সেফ সাইডে ওনারা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে যখন ওনারা প্রশাসনের সাথে ইয়ে করলো, তো হচ্ছে গিয়া প্রশাসনের আন্ডারে ওনারা চলে যাবে, একটা নিয়ন্ত্রিত এলাকায় চলে যাবে, আমাদের তো ওনারা নিয়ে যাবে না। কয়েদি ছিল সাজাপ্রাপ্ত, এদের প্রথমেই এরা যখন 150-200 দৌড় দিল, এদের চোখে মুখে কি আনন্দ, কারণ এমন অনেক মামলা আছে যারা হয়তো 2-4-5 বছরে জামিন পাইতো না। হ্যাঁ, এদের এই মানে এটা তো কেউ এরকম একটা জেল ভাঙা সব আসামি চলে যাবে এমন হয়েছে যে আমি যে সারেন্ডার করছি, আপনার বলতেছে আমার সাথে আবার হাই সিকিউরিটি জেলে দেখা হয়েছে, ভাই বেরোয় তো, আমি তো ভাই বেরিয়েছি আপনার আগে, বেরোয় বাসায় ফোন দিছি, এই আব্বা আম্মা ভাই আমি তো জেল থেকে বেরিয়েছি। কি কস? ভাই জেল ভেঙে বাড়িছি। হ্যাঁ, বাসায় বিশ্বাস করে না। আসলে তো ধরেন মানে এটা কিন্তু আন্দোলনের একটা, আমি মনে করি একটা মাইল ফলক ছিল, একটা জেল ভেঙা মানে যে প্রতিবাদ জানাইতে গিয়ে এই ধরনের প্রতিবাদ ওই রকম ছিল। হাই সিকিউরিটি জেলেও বিদ্রোহটা আমি দেখেছি কাছে থেকে। কিন্তু তখন আপনি কি করেছিলেন? আমি পরে যেহেতু আর সুযোগ নাই আমার, যেহেতু আমি উল্লেখযোগ্য রাজনৈতিক বন্দী, আমি পরে আমার কাজিন ছিল, আমার কাজিন রে ওই বাজার থেকে ওনারা যেমন প্রশাসনের ফোন দিচ্ছে, আমি ওইখান থেকে একটা ওনাদের ফোন দিই, কারারক্ষীর এক ফোন থেকে মুখস্থ ফ্যামিলির কিছু নাম্বারের মধ্যে আমি 2-1টা ট্রাই করছি, আমার এক কাজিনরে বলছি আমি এখানে আছি, আমার এসে নিয়ে যাও। ওই সা বাইকে করে নিয়ে গেছে, কিন্তু যেহেতু জেল ভাঙছে এটাও তো একটা অপরাধ, এটা বুঝে কি হয় বোঝার জন্য আমি আর আমার বাসায় যাইনি। সিকিউরিটি থাকা অবস্থা বিদ্রোহ হয়েছিল, এটা আসলে কি ধরনের বিদ্রোহ? ওইটা আসলে হয়েছিল আপনার এই নরসিংদী জেলখানার একটা উল্লেখযোগ্য ঘটনা বলি। যেমন বললেন না যে দেখা হয়েছে কিনা, আসলে কি হচ্ছে এটা তো একটা অনিশ্চয়তা। জেল ভাঙছে ঠিক আছে, কিন্তু এই স্বৈরাচারের পতন তো হচ্ছে না।
যেমন পরের দিন হচ্ছে জেল ভাঙার জন্য সেনাবাহিনী বিশেষ প্লাটুন নরসিংদীতে আসছে। আহ, আপনার হচ্ছে গিয়া র্যাব সেনাবাহিনী সবাই কাজ করতেছিল, আমার কারোর সাথেই দেখা হয়নি, আমি একটা জায়গায় আত্মগোপনে ছিলাম। তো পরের প্রথম দিন আইজি প্রিজন গেছে, দ্বিতীয় দিন সেনাপ্রধান গেছে, তৃতীয় দিন স্বরাষ্ট্রমন্ত্রী গেছে। এবং এখানে আমি জেল প্রশাসনের ওনাদেরকে সেভ করলেও পরবর্তীতে বিষয়টা ওই ওই জায়গায় থাকে নাই, প্রশাসন ডিপার্টমেন্ট ব্যর্থতা না নেওয়ার জন্য। যে আন্দোলনকারীরা যখন ভিতরে গেছে, আমি ভিতরে জেলা ছাত্র দলের সভাপতি ছিল, আমি নেতৃত্ব দিয়ে পুরা জেলের আসামিদেরকে এসকেপ করছি। এরকম একটা অভিযোগ করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমার ক্রসফায়ারের একটা মৌখিক নির্দেশ দিছে। এটা যেদিন দিছে উনি যাওয়ার পরে এর পরের দিন আমি সারেন্ডার করব। দুপুরবেলা সারেন্ডারের সব কিছু করা হয়েছে, সরকারিভাবেও জেল মেরামত না হলেও একটা সারেন্ডারের ডিক্লারেশন দেওয়া হয়েছিল যে যারা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল সারেন্ডার করুক। আমিও আপনার দুপুরে সারেন্ডার করব। সকালে হচ্ছে কি আমার মা মারা গেছে, আমি যে থাইকা মায়ের লাশ দাফন করব ওই পরিবেশটা তো ছিল না। আমি যখন বাসায় গেছি মায়ের লাশ দেখতে, মানে আমি দাফন করে যাব ওই সুযোগটাও ছিল না। আর একটা সন্তানের জন্য নিজের সবচেয়ে আপনজনের লাশ রেখে যাওয়াটা অনেক কঠিন। আসলে একজন রাজনৈতিক নেতার যে আসলে কত ত্যাগ, এই ত্যাগগুলো বোধহয় আসলে এগুলো খুব মানে ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ। জি, আসলে মানে আমি তো একটা ক্ষুদ্র ব্যক্তি, আমার মতো এরকম লাখ মানে এরকম কোটি মানুষের অনেক অনেক আত্মত্যাগের বিনিময়ে আসলে আজকের এই এই স্বাধীনতা। মানে অনেক আপনার মতো এরকম গল্প, অনেক অনেক মানুষের এরকম চোখের পানি, অনেক নির্যাতনের ঘটনা, এসবের বিনিময়ে আজকের এই যে স্বৈরাচারের থেকে যে মুক্তি, সেই মুক্তি তাহলে কত নাহিদের কত ঘটনা যেগুলো আসলে এখনো অজানাই রয়ে গেছে। জি, আসলে মানে আমাদের আত্মত্যাগ আছে আমার মতো, কিন্তু আপনি দেখেন যে হয়তো এটা হচ্ছে রিসেন্ট, আমারও কেউ কোনোদিন কাঁদতে দেখে নাই। কিন্তু মানে এই আন্দোলন করতে গিয়ে আমি কিন্তু এই যে আমার ঢাকা থেকে যে গ্রেফতার করে নিল, আমি ফেরারি থাকা অবস্থা আমার বড় ভাইও মারা গেছে। আমি আমার বড় ভাইয়েরও জানাজাতে অংশগ্রহণ করতে পারি নাই, দাফন করতে পারিনি। এই কষ্টগুলা না, এই কষ্টগুলা ধরেন অ্যাজ ইউজাল যারা হচ্ছে সাধারণ কর্মী আছে ওনারা উপলব্ধি করতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু ধরেন আমাদের যা ত্যাগশ্রম আছে না, আবার যদি বলেন আমার দলের প্রধান, যেমন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কিন্তু উনি ওনার আমার মতো আমি যেমন আমার ভাইয়ের লাশ দাফন করতে পারি নাই, এই কষ্টটা উনিও পারে নাই। আরাফাত রহমান কোকুর, এই কষ্টটা উনি এবং আমাদের মতো যারা আছে, যে এটা কতটা কষ্টের, সবচেয়ে আপনজনের বিদায়ে পাশে থাকতে না পারা। আপনি বাকি জীবন ধরেন তারেক রহমানের নেতৃত্বে উনি প্রধানমন্ত্রী হইলো, অনেক কিছু হইলো, উনি যেমন মানে ভাই যে হারাইছে, ভাইয়ের দাফন করতে পারে নাই, এই কষ্ট উনি, ওনার মৃত্যু উনি যতদিন বেঁচে থাকবে ওনার এটা এই আক্ষেপ ওনার বহন করে যাইতে হবে। আমার বেলায় একই, এইগুলো আসলে এই কষ্টগুলো স্বাভাবিক, অন্য কেউ আসলে বুঝার সুযোগ নেই। আমরা দোয়া করছি যে আপনার ভাই এবং আপনার মাকে আল্লাহ জান্নাতবাসী করুন। আর একই সাথে এই প্রার্থনা করি যে আসলে মানুষের কারোর সাথে এ ধরনের জি, ঘটনা না ঘটুক। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে জি, সময় দেওয়ার আপনাকেও জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।